একটানে কথাগুলো বলে জোরে নিঃশ্বাস ছাড়ে রাজীব। আহিরার মনের অবস্থাটা বুঝতে পারল। তার আর এইসব নিয়ে প্রশ্ন করল না, কারণ এইভাবে বারবার হাইপার হলে সমস্যা হতে পারে। রাজীব আহিরার দিকে তাকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে শান্ত, এইসব নিয়ে ভাবতে যেও না। আমি তোমার আর কিয়ারা মেডিসিনগুলো নিয়ে আসি। দিনের আলো নিভে গিয়ে পশ্চিম আকাশে কালো আধারের চাদরে আচ্ছাদিত হয়েছে গোটা ধরনী। আকাশের মস্ত বড় একখানা চাঁদের দেখা মিলেছে। চারিদিকে সেটারই আলো ছড়িয়ে উজ্জ্বল করে তুলছে অন্ধকার ঘেরা আকাশটাকে। আর সেই আকাশের দিকে এক মনেই চেয়ে আছে আহিরা। বারান্দার গ্রিল পেঁচিয়ে শো শো করে দমকা বাতাস এসে আহিরার খোলা চুলগুলোকে অবাধ্যভাবে উড়িয়ে চলেছে। সেদিকে আহিরার বিন্দুমাত্র খেয়াল নেই, চুপচাপ বসে রয়েছে। মুখের আদলে কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে না। মনে হচ্ছে কোনো রোবট নীরব চোখে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। রাত 12টার বাজে কিয়ারা রুমে ঘুমাচ্ছে। বাচ্চাটা ঘুম ভাঙলেই কান্না করে উঠছে, আর সেই কান্না আহিরা সহ্য হচ্ছে না। যদি সে পারত কিয়ারার কষ্টগুলো নিজে নিয়ে নিত, কিন্তু এমন কোনো উপায় নেই। হঠাৎ কেউ তার পিছে হাত রাখতেই আহিরার আকাশের দিকে থেকে চোখ সরিয়ে পেছনে তাকাতেই দিয়াকে দেখতে পায়। দিয়া আহিরার পাশে ঠান্ডা ফ্লোরে বসে পড়ে, এরপর নরম কণ্ঠে বলে, আমাকে সব খুলে বল, কোনো মিথ্যা বলার চেষ্টাও করবি না একদম। আমি যা বোঝার বুঝে গেছি, এখন সব খুলে বল। আহিরার দীর্ঘক্ষণ দিয়ার স্মরণ মুখশ্রীর দিকে তাকিয়ে রায়। যদি আজকে দিয়া তার পাশে না থাকতো, তাহলে তার বা কিয়ারের কি হতো? তারা কি আদৌ বাঁচতে পারত? হয়তো না, কারণ এই একলা দুনিয়া কেউ কারো আপন হয় না। সেখানে আহিরার পাশে কেউ ছিল না, গোটা শূন্য ছিল সে। এরপর আহিরা এক এক করে ঘটে যাওয়া সব কিছু বলে কি কি হয়েছে, কিন্তু সে অনুষ্ঠানের কোনো কথা বলে না, কারণ এটা বলে দিয়া রেগে মেগে উল্টাপাল্টা কিছু করে বসবে। আহিরার কথা শুনে দিয়া যেন ফায়ার হয়ে ওঠে। এত সব হয়ে গেলেও সে এখন গিয়ে সব কিছু জানছে। দিয়া আহিরার দিকে তাকিয়ে বলে, এত কিছু হয়ে গেল আর তুই একটাবারও আমাকে ফোন দিয়ে জানালি না? এটা একদমই ঠিক করিসনি তুই। আর ওই শালার কত বড় সাহস আমার বুড়িরে নিয়ে এমন কথা বলে। আহিরা, তুই যদি ওই শালারে আবারও দেখতে পাস আর আমারে না ডাকোস, সত্যি কইতাছি তোরে আমি কুচি কুচি করমু। আচ্ছা শান্ত হন, এসব বলা বন্ধ করুন। আমারই ভুল, ওনার শহরে যখন এসেছি দেখা হওয়ারই ছিল। ওনার শহর মানে এটা কি? ওর বাপের শহর নাকি যে ওনার মারাস? বিরক্তির সাথে রাগে ফুঁসতে ফুঁসতে কথাটা বলে ওঠে দিয়া। বাবাকে টানছিস কেন? বাদ দে, ভালো লাগছে না আমার এসব। দিয়া আহিরার মনের অবস্থাটা বুঝতে পারছে, তাই সে আহিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আহিরা তার চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলে সবকিছু কেমন জানি বিষাক্ত লাগছে। এই শান্ত বাতাস তারই অস্থিরতাকে দূর করতে পারছে না। অতীত সময় নদীর স্রোতের মতো প্রবহমান। পৃথিবীর কোনো শক্তিই স্বপ্নের গতিশীলতাকে রোধ করতে পারে না। দেখতে দেখতে আহিরা আর কিয়ানের বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আহিরা জীবনের নতুন অধ্যায়ের আয়োজন শুরু হয়ে গেছে। আহিরাদের ছোট বাড়িটা জমজমাট করে সাজানোর কাজ শুরু করে দিয়েছে। আজ বাদে কালকে আহিরার গায়ে হলুদ। চৌধুরী বাড়ি থেকে আহিরার জন্য অনেক কিছু পাঠানো হয়েছে। এর মধ্যে ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরী বেশ কয়েকবার এসে তাদের বাড়িতে আহিরার বিয়ে নিয়ে আহিরার চাচি রুমা খাতুন আর অনন্যা রেগে থাকলেও তাদের এসব মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। তাই চুপচাপ যা হচ্ছে তারা মা মেয়ে মেনে নিয়েছে। আহিরার অবশ্য মনটা বিষণ্ণতায় ঘিরে থাকে আজকাল। তার এখন বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু তারপরও করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, সে যার সাথে বিয়ে নামক সম্পর্কে জড়াচ্ছে তাকেই চেনে না, তাই এই বিষয়টা নিয়ে আরও দুশ্চিন্তায় ভুগছে। কিন্তু নিয়তি এটাই, মেয়ে হলে জন্মালে তাকে বিয়ে করে অন্যের ঘরে যেতেই হয়। মেয়ের নিজের বাড়ি বলতে কিছু নেই। এদিকে আকাশ জুড়ে ধীরে ধীরে রক্তের মতো লাল টকটকে সূর্যখানি আরও 1 ঘন্টা আগেই অস্ত গিয়েছে। চারপাশে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। আহিরার বারান্দায় বসে রয়েছে। বাহিরে মানুষ বাড়ি সাজানোর কাজ করছে, তাই আর বাহিরে বের হয়নি। চঞ্চলতা কমে এসেছে এই কয়েকদিনে। আহিরা যখন ভাবে সে আর আগের মতো এইভাবে খেলে বেড়াতে পারবে না,
তখন আরও মনটা খারাপ হয়ে যায়। জায়গাটা গ্রামের মতো হওয়া, তাদের বাড়ি থেকে কিছুটা দূরে বিশাল বড় একটা মাঠ আছে। প্রতিদিন নিয়ম করে আহিরা সহ এলাকার আরও বেশ কয়েকজন মেয়েরা খেলে। হ্যাঁ, সে তো বড় হয়েছে, তারপরও বাহিরে খেলে বেড়ায়। আসলে জায়গাটা শহরের মাঝে হলেও এখানকার পরিবেশটা গ্রাম্যই রয়ে গিয়েছে। গ্রামের যেমন সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলো করে, এখানেও ঠিক এমনই। খালি পার্থক্য এটাই, জায়গাটা শহরে। তাই আহিরার যখন ইচ্ছে হয় তখন নির্দ্বিধায় বাহিরে চলে যেত। কিন্তু বিয়ে হওয়ার পর কি এমনটা করতে পারবে? হয়তো না, কারণ সে মোস্তফা হোসেনের থেকে শুনেছে রাহেলা চৌধুরীরা অনেক বড়লোক, দেশের নাম করা মানুষ। তাই তাকে চাচা বারবার বলে সেখানে গিয়ে বেশি বাচ্চামি না করতে। তাই আরও মনটা খারাপ হয়ে আছে। আহিরার দিনে বেলা কলেজ থেকে আসার পর টই টই করে ঘুরে বেড়ায় না, খালি চাচার ভয়ে। মাঝে মাঝে অনেক কথা শুনতে হয়, কিন্তু আহিরা সেদিকে তেমন পাত্তা দেয় না, কারণ এটা তার এখন অভ্যাস হয়ে গেছে রুমা খাতুনের কাছ থেকে কথা শোনার। তাই আর কোনো কিছুই গায়ে লাগায় না সে। অনন্যাও বাসায় তেমন তার সাথে কথা বলে না, সবসময় নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকে। তাই তার সাথেও তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। নতুন ভোরের নতুন আলোতে ভরে উঠেছে গোটা নশ্বর। চারিদিকে সূর্যের সোনালি কিরণের ছড়াছড়ি। পূর্ব আকাশে মস্ত বড় একটা সূর্য উঠেছে। রাতের আধার নিভে গিয়ে খোলা আকাশে পাখা মেলিয়ে পাখারির ছড়াছড়ি। তারা নিত্যদিনের মতো সকাল হতেই আকাশে ডানা ঝাপকিয়েছে। সকাল থেকেই এলাকার মহিলারা আহিরার বাড়িতে ভিড় করেছে। দুপুরের দিকে হলুদের কার্যক্রম শুরু হবে। সাধারণত রাতের দিকেই করে এইসব, কিন্তু মোস্তফা হোসেন দিনের বেলায় ঠিক করেছেন, কারণ এর পরের দিন বিয়ে, আর বিয়ের দিনে নিঃশ্বাস ফেলানোর মতো সময় থাকে না, আর অনেক ধকল চাপে সারাদিন। তাই রাতের দিকটা আহিরা যাতে বিশ্রাম নিতে পারে, তাই এমনটা করেছে। রুমে আহিরাকে কাঁচা হলুদ রঙের শাড়ি পরানো হচ্ছে। পাশেই টাটকা ফুলের গয়না তৈরি করা, সেগুলোই পরানো হবে। আহিরাকে তার বান্ধবীরাই সাজাচ্ছে। এরা সবাই আহিরার কলেজের বান্ধবী, কিন্তু আহিরা এসে মাঝে দিয়াকে সবচেয়ে বেশি মিস করছে। ছোটবেলা থেকেই দিয়ার সাথেই বেড়ে ওঠা তার। তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই দিয়াদের বিল্ডিং। দিয়াদের বাবা একজন সরকারি কর্মকর্তা, বেশ ভালোই তাদের অবস্থা। কিন্তু কাজের কারণে তাদের সিলেটে শিফট হতে যেতে হয়েছে 1 বছর আগে। তাই এই মুহূর্তে এখানে দিয়া নেই। দিয়া বিয়েতে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে আছে। তাই দিয়ার বাড়ি থেকে কেউই আসেনি আহিরার বিয়েতে। তাছাড়াও হুট করে আহিরার বিয়েটা ঠিক হয়েছে। আহিরার মন খারাপ করে আছে এই কারণে। দিয়া আর সে কত কিছু ভেবে রেখেছিল তাদের বিয়ে নিয়ে। তারা বিয়েতে দিয়া থাকবে, বরের গেট ধরা থেকে জুতা চুরি করা সব কিছুই মেয়েটা করতে চেয়েছিল, কিন্তু এখন কোনোটাই হবে না। হঠাৎই কারো পরিচিত কণ্ঠস্বর পেতেই আহিরা পেছন ফিরতেই দেখতে পায় তার বান্ধবী শ্রেয়ার হাতে ফোন, আর সেখান থেকেই দিয়ার কণ্ঠস্বর ভেসে আসছে। আহিরা বুঝলো ফোনে দিয়া। শ্রেয়া কথা বলতে বলতে আহিরার কাছে এসে তার হাতে ফোনটা ধরিয়ে দিতেই ফোনের ওপাশ থেকে দিয়া চিৎকার করে বলে ওঠে, হীরার বাচ্চা, তোকে সেই লাগছে আমার হীরার টুকরা। দিয়ার কথা শুনে আহিরা সহ বাকি সবাই হেসে দেয়। এতক্ষণ মন খারাপটা দূর হয়ে যায়। সবাই কথা বলতে বলতে আহিরাকে রেডি করিয়ে ফেলায়। মুখে কোনো মেকআপের ছোঁয়া দেয়নি, কারণ এখান থেকে সবাই আহিরাকে কাঁচা হলুদ লাগাবে। তাছাড়াও মেকআপবিহীন আহিরার চেহারা এমনিতেই সুন্দর লাগছে। তার উপর বিয়ের সময়ের মেয়েদের মুখে আলাদা এক সৌন্দর্যের নূর কাজ করে, যার কারণে অন্য সময়ের তুলনায় অধিক সুন্দর লাগে নতুন বউদের। আর আহিরার ক্ষেত্রেও এটাই হয়েছে। বাহিরে ছোট করে স্টেজ সাজানো হয়েছে, সেখানে নিয়ে গিয়ে আহিরাকে বসিয়ে দেয়, আর তার পাশেই বাকি মেয়েগুলো বসে পড়ে। এরপর এক এক করে পরিচিত সবাই আহিরার গালে হালকা করে হলুদ ছুঁয়ে দিচ্ছে, আর সামনে থাকা মিষ্টি জাতীয় খাবার হালকা করে খাইয়ে দিচ্ছে। আহিরার পাশে বসে থাকা লতা আহিরার কাঁধে হালকা ধাক্কা মেরে ফোনটা আহিরার চোখের সামনে নিয়ে শয়তানির স্বরে বলে, দেখ তোর হবু জামাই, মানে আমাদের দুলা ভাই হীরা বাচ্চা, তুই তো পুরো হিরো জামাই পাইছোস। তোর জামাই তো সেই ভাই, এই তোরাও দেখ। লতার কথা শুনে বাকিরাও ফোনে থাকা কিয়ানের ছবি দেখে অবাক হয়ে যায়। তারা সবাই এই ছেলেকে টিভি বা ফোনেই দেখেছে,
আর যথেষ্ট পরিচিত গুড লুকিং হওয়ায় মেয়েদের মাঝে। এদিকে আহিরা লজ্জায় চোখ তুলে সামনে থাকা ছবিটা দেখে না কোনো জানি তার লজ্জা লাগছে। সে এবার ঠিক করে নিয়েছে একেবারে বিয়ের রাতেই নিজের জামাইকে দেখবে। জীবনে আহিরার প্রেম করেনি, এইভাবে যে তার প্রথম ভালোবাসা প্রেম সব কিছুই তার স্বামীকে ঘিরেই হবে, তাই আর প্রেম বিষয়ে সে জড়ায়নি। এদিকে আহিরাকে লজ্জা পেতে দেখে বাকিরা আহিরাকে আরও লজ্জা দিতে থাকে। আহিরা চুপচাপ লজ্জা মাখা মুখ করে রয়েছে। আহিরার কবুল বলা শেষ হতেই তার সামনে বসা স্বামী নামক পুরুষটা উঠে পড়ে। আহিরাকে একাধারে কেঁদেই চলেছে, কিন্তু সময় আগে আহিরা একজনের সাথে সারা জীবনের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কবুল বলতে সে 30 মিনিটের মতো সময় নিয়েছে। কেন জানি এই মুহূর্তটা আহিরার জন্য বেশ কষ্টসাধ্য ছিল। প্রতিটা মেয়ের জন্যই এই সময়টা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। মুখ দিয়ে শব্দ বের হতে চায় না। জীবনের সবচেয়ে বড় একটা অধ্যায় শুরু এই কবুল নামক কালিমা দিয়ে। আহিরার পাশে বসা শ্রেয়া, লতা সিনহা সহ বাকিরা আহিরাকে কান্না থামাতে বলছে, কিন্তু এক হাত ঘোমটার নিচে আহিরা কেঁদেই চলেছে। কে হয়তো আহিরার জায়গায় না বসলে তার মনের অবস্থাটা বুঝতে পারবে না, তাই তারা সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। খয়েরি রঙের বিশাল ভারী লেহেঙ্গা গায়ে জড়ানো, তার সাথে ভারী গয়না রয়েছে। এইগুলো সব চৌধুরী বাড়ি থেকে দেওয়া। চৌধুরী বাড়ির নিয়ম বাড়ির বউকে সোনা দিয়ে মুড়িয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসা, আর সেই অনুযায়ী আহিরার গা ভর্তি গয়না। আহিরা এখন পর্যন্ত তার স্বামী নামক মানুষটার মুখ দেখেনি, খালি রোগটা কবুল বলার সময় তার গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়েছে। আর যখন সে কবুল বলেছে তার কিছু সময় পরই তার সদ্য স্বামী নামক মানুষটা তার পাশ থেকে উঠে গেছে। এ নিয়ে অবশ্য চারিদিকে মানুষজন কানাঘুষা করছে, কিন্তু কারোরই সেদিকে খেয়াল নেই। আহিরার কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। একটু পরই তাকে এই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য অপরিচিত একটা বাড়িতে আজীবনের জন্য চলে যেতে হবে। সেটা ভাবতেই আহিরার কান্নার বেগ আরও বেড়ে চলেছে। এদিকে আহিরার চাচা মোস্তফা হোসেন নীরবে তার চোখের কোণে থাকা অশ্রু কণাগুলো বুড়ো আঙুল দিয়ে মুছে ফেল। এ বাড়িতে শুধু সেই আহিরার চলে যাওয়াতে কষ্ট পাবে, সেটা সে নিজেও ভালো করে জানে। রুমা খাতুন বা অনন্যা কারোরই কিছুই যায় আসে না। রাত বেড়ে চলেছে, কিছু সময় পর বরযাত্রী আহিরাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বের হবে। এইদিকে বরযাত্রী তেমন মানুষ আসেনি। কিয়ানের পরিবারের মানুষজন তার বন্ধু বান্ধব রাই এসেছে। বৌভাতটা বেশ বড় করে আয়োজন করা হয়েছে, সেখানে সব বড় বড় মানুষজন আসবে। আহিরাদের বাড়িটা এমনিই ছোট, তার উপর এত মানুষকে এই ছোট বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, তাই ইউসুফ চৌধুরী বৌভাতেই তাদের সকল মেহমানদের দাওয়াত দিয়েছেন। কিয়ান বিয়ের আসর থেকে সোজা বাড়ির পেছন দিকটায় চলে এসেছে। সে এখন পর্যন্ত তার বিয়ে করা বউয়ের মুখ দেখেনি, ইচ্ছেও করেনি। সে শুধু চাইছে কোনো মতে এখান থেকে চলে যেতে। কিন্তু ইউসুফ চৌধুরী এখানে আনা সব গাড়ির চাবি নিজের কাছে রেখে দিয়েছে, কারণ সে জানতো কিয়ান বিয়ে পড়া শেষ হলেই চলে যাবে বউকে না নিয়ে। এতে করে আহিরার বেশ অসম্মান হতো। সবাই ভাবতো বিয়েটা জোরপূর্বক হয়েছে। কিয়ানের পেছন পেছন রাজীবও এসেছে। কিয়ান নিজের পকেট থেকে সিগারেটের পকেটে থেকে একটা সিগারেট নিয়ে নিজের ওষ্ঠদ্বয়ের মাঝে আবদ্ধ করে, নিয়ে লাইটার বের করে সেটায় আগুন জ্বালিয়ে টানতে থাকে। রাজীব কিয়ানের কাছে গিয়ে তার পাশে দাঁড়ায়, তারপর কিয়ানের দিকে তাকিয়ে বলে, কিরে, তুই তোর বউকে সান্ত্বনা না দিয়ে এখানে এসে সিগারেট ফুঁকছিস? সি, তোর বউটা বুঝলি আস্ত একটা পুতুল, কান্না করছিল, তাও কি দারুণ লাগছিল জানিস। তুই মিস করলি সিনটা। রাজীবের কথা শুনে কিয়ান বিরক্তির সাথে রাজীবের দিকে দৃষ্টিপাত করে আর গম্ভীর ভঙ্গিতে বলে, এখান থেকে সর, বিরক্ত করিস না, মেজাজ গরম হয়ে আছে। তোর বালের মেজাজ তো সবসময় 100 ভোল্টেজে থাকে শালা। এখন একটু বিরক্ত করে নেই, এরপর তো ভাবিকে পেয়ে তুই আমাকে ভুলে যাবে। রাজীবের কথার কোনো জবাব দেয় না কিয়ান, কারণ রাজীব রসিক মানুষ, সব সময় হাসি খুশি থাকে। অপরদিকে কিয়ান এইসব থেকে দূরে থাকে, তবে তার আর রাজীবের মাঝে এত পার্থক্য থাকার পরও তাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। সিরিয়াস সময়ে রাজীব অন্য ব্যক্তি হয়ে যায়। এছাড়াও রাজীব যেভাবে কিয়ানকে বোঝে সেভাবে অন্য বাকি কেউ বুঝে, তার ছাড়াও কিয়ানের তেমন বেশি কারো সাথে বন্ধুত্ব নেই।
কিয়ানের গায়ে সাদা রঙের শেরওয়ানি জড়ানো আজকে আলাদা সৌন্দর্য ঘিরে ধরেছে তাকে। কপাল অব্দি চুলগুলো কপালে আশ্রে আছে। কিছু সময় পর কিয়ানের ডাক পড়ে। কিয়ান বিরক্তি সহকারে সেদিকে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় রাহেলা চৌধুরী গা ঘেঁষে বধূ বেশে তার বিয়ে করা বউ কান্না করছে, যেটা দেখে কিয়ান আবারও বিরক্তি প্রকাশ করল। তাই দৃষ্টি সেখান থেকে সরিয়ে নিল। ইউসুফ চৌধুরী কিয়ানকে টেনে জোর করে আহিরার পাশে দাঁড় করালো। এদিকে আহিরার মোস্তফা হোসেনের বুকে মুখ লুকিয়ে কেঁদেই চলেছে। মোস্তফা হোসেন আহিরার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিচ্ছে যাতে আহিরা কান্না থামায়, কিন্তু আহিরার কান্না থামার কোনো নাম নেই। পাশেই রুমা খাতুন আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের কোনো কিছু যায় আসছে না। মোস্তফা হোসেন আহিরার হাতটা কিয়ানের হাতে দিয়ে ভেজা কণ্ঠে বলে, বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। ও বাচ্চামি করে, কিন্তু ওর মনের দিক থেকে নরম। তাই ওর বাচ্চামির গুলার জন্য কষ্ট দিও না। ভাইয়া মারা যাওয়ার পর মেয়েটা বড় হয়েছে আমাদের সাথেই, তাই ওর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। আশা করি মেয়েটাকে কষ্ট দিও না, আর কোনো ভুল করলে বুঝিয়ে দিও। এমনিতেই মেয়েটা সব বুঝে যাবে। কিয়ান মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে সে খেয়াল রাখবে। এরপর আহিরাকে গাড়িতে বসতে বলা হয়। আহিরা কোনোভাবেই যেতে চাইছে না, কান্না করছে। কিয়ান আগেই গাড়ির ভেতরে বসে পড়েছে। তার মাথা ব্যথা করছে এত মানুষের ভিড়ে। আহিরার বাড়ি থেকে অন্যান্য যাচ্ছে, সে পেছনে রাহেলা চৌধুরীদের সাথে যাবে। এই গাড়িতে শুধু কিয়ান আর আহিরা আর ড্রাইভার। আহিরা তার ভারী লেহেঙ্গা নিয়ে গাড়ির সিটে বসে পড়ে, কিন্তু তার কান্না থামার নামই নেই। সবাইকে বিদায় দিয়ে গাড়ি চলতে শুরু করেছে, আর আহিরা গুনগুনিয়ে কান্না করছে। বেশ সময় ধরে কান্না করছে। তার পাশে বসে থাকা স্বামী নামক মানুষটা একবারের জন্য আহিরাকে সান্ত্বনাও দিচ্ছে। কেমন মানুষ তার পাশে বসে একজন কান্না করছে, আর মানুষ তো এমনিও মনুষ্যত্বের খাতিরে সান্ত্বনা দেয়, কিন্তু এই লোকে এমন কেন? রাত হওয়ায় গাড়ির ভেতরের সব অন্ধকার লাইটও অফ করা। আহিরা আর চোখে একবার পাশে তাকায়, দেখতে পায় মানুষটা ফোনের মাঝেই ডুবে আছে। আহিরা বেশ বিরক্ত হলো। তার জানা মতে নতুন বিয়ে হয়ে বররা নাকি নতুন বউয়ের হাত ধরে তাকে কান্না করতে বারণ করে, কিন্তু তার বেলায় এমন কিছুই হচ্ছে না। তার বেশ ক্লান্ত লাগছে। এতক্ষণ ধরে একটানা কান্না করার জন্য আরও ক্লান্ত হয়ে পড়েছে। কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে খুব। তার আবার অভ্যাস আছে কান্না করার পর ঘুম দেওয়ার, কারণ এই সময় ঘুমালে বেশ ভালো একটা ঘুম হয়। তাছাড়া দিন একটানা পুতুলের মতো বসে থাকতে হয়েছে। তার উপর আবার এত ভারী জামা, সব মিলিয়ে বেশ ক্লান্ত। আস্তে আস্তে আহিরার দু চোখে ঘুম নেমে আসে। সে ঢুলতে ঢুলতে একসময় খপ করে পাশে বসে থাকা কিয়ানের কাঁধে মাথা দিয়ে দেয় ঘুমের ঘরে। এদিকে নিজের কাঁধে কারো স্পর্শ পেতেও কিয়ান ভ্রুকুচকে কাঁধের দিকে তাকাতেই দেখতে পায় তার সদ্য বিয়ে করা বউ তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। মুখের উপর ঘোমটা দেওয়ার কারণে এখনও মুখটা সে দেখেনি। তার বেশ বিরক্ত লাগলেও বিয়ে হতে না হতেই এইসব শুরু হয়ে গেছে। জীবনে কোনো মেয়ে হয়তো কিয়ানের কাঁধে মাথা রাখার সাহস পায়নি, আর এই মেয়ে ঘন্টার মধ্যেই তার উপর দখলদারি শুরু করেছে। কিয়ান বুঝলো ক্লান্ত থাকায় এমন হয়ে করেছে, তাই আর নিজের কাছ থেকে মাথাটা সরালো না, বরং আরও একটু আহিরার কাজ ঘেঁষে বসলো যাতে পড়ে না যায়। কিয়ান নিজের এমন অদ্ভুত কেয়ারনেসে দেখে অবাকই হলো। সে আবার এত ভালো মানুষ কবে থেকে হয়ে গেল? গোটা চৌধুরী বাড়িতে আলো দিয়ে সাজানো হয়েছে। পুরো বাড়িটা ঝলমল করে উঠছে। অনেক দূর পর্যন্ত বাড়িটা সাজানো হয়েছে। 2 তলা বিশিষ্ট বিশাল বড় বাড়িটা পুরোটাই সাদা রঙে রাঙানো। বিশাল বড় গেট, এক এক করে অনেকগুলো বাড়িতে ঢোকে। পাশেই বড় আকারের বাগান। সারা বাড়ি আলো থাকায় বাগানটাও বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। রাহেলা চৌধুরীদের গাড়িটা আরও আগে এসেছে। তারা তাড়াতাড়ি এসেছে বরণের কাজের জন্য। রাহেলা চৌধুরী নিজের পুত্রবধূকে বরণ করার জন্য সেটারই ব্যবস্থা করছিলেন। গাড়ির শব্দ আসতেই তিনি সহ আরও অনেক কয়েকজন মহিলা দরজার সামনে আসে। কিয়ান বের হয়ে জোরে গাড়ির দরজাটা লাগিয়ে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে নিলে রাহেলা চৌধুরী কড়া গলায় বলে, ওখানেই দাঁড়া।
আহিরাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করবি। আহিরাকে কোলে করে বাড়ির ভেতরে আনবি। মায়ের কথা শুনে কিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। একই সারা রাস্তা এই মেয়ে তার কাঁধে ঘুমিয়ে এসেছে, আবার একে নাকি কোলেও নিতে হবে। সে কোমরে হাত দিয়ে রাগ কমানোর চেষ্টা চালিয়ে তার মায়ের দিকে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে বলে, প্লিজ মা, এখন আমাকে এসবে টেনো না। আমি অনেক টায়ার্ড, এসব ফালতু জিনিস করতে পারবো না আমি। কিয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী আবারও বলে, চুপ কর, এটা বাড়ির নিয়ম। নতুন বউকে কোলে করে ঘরে তুলতে হয়। আহিরাকে নিয়ে আয় জলদি। মা, কোনো কথা নয়, তাড়াতাড়ি কর, একটু পর তোর বাবারাও এসে পড়বে। কিয়ান এক প্রকার বাধ্য হয়ে আবারও গাড়ির কাছে ফিরে যায়। গাড়ির দরজা খুলতেই ভেতরে আহিরার সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখা পায়। সে আহিরার দিকে তাকিয়ে বিরক্ত সহকারে বলে ওঠে, এই মেয়ে ওঠো, এই মেয়ে। বসে কয়েকবার ডাকে কিন্তু তাও আহিরার কোনো সাড়া শব্দ নেই। এবার বিরক্ত হয়ে পড়ে সে আরও, তাই আহিরার কাঁধে হালকা ধাক্কা দিয়ে একইভাবে ডাকে, কিন্তু সেই আগের মতোই আহিরা কোনো সাড়া শব্দ করে না। কিয়ান এক প্রকার রাগ হতে আহিরাকে টেনে দরজার কাছে এসে করে তুলে নেয়। তারপর বড় বড় পা ফেলে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, আর রাহেলা চৌধুরী সহ সবাই দেখতে পায় আহিরা গভীর ঘুমে আচ্ছন্ন। তার মাথা তো হেলে আছে, আর কিয়ানের চোখ মুখের রাগের ছাপ স্পষ্ট। রাহেলা চৌধুরী জানেন তার ছেলে মিষ্টি খায় না, তারপরও জোর করে হালকা মিষ্টি মুখে দিয়ে দেয়। সব কিছু নিয়ম শেষ হতেই কিয়ান বাড়িতে প্রবেশ করে আহিরাকে সোজা বড় সোফার উপর শুইয়ে দেয়। এরপর আর কারো কথা না শুনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে নিজের শেরওয়ানির বোতাম খুলতে খুলতে। সিঁড়ি দিয়ে ওঠার সময় রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েটার চোখ মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে কান্না করেছে, কিন্তু এতে কিয়ানের কোনো যায় আসে না। সে তাকে পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আহিরার চোখ খুলে কারো ডাকে। অনেকক্ষণ ধরে ডাকাডাকির কারণে তার ঘুমটা হালকা হয়ে এসেছে। সে ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই নিজের সামনে অপরিচিত মুখ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সে ভুলে গেছে কিছু সময়ের জন্য যে তার বিয়ে হয়েছে, আর সে এখন তার শ্বশুর বাড়িতে রয়েছে। কিছু সময় পর আহিরার সব মনে আসতেই সে চট করে ঠিক হয়ে বসে। আহিরার পাশেই রাহেলা চৌধুরী বসে আছেন। তিনি নরম কণ্ঠে বলে, ঘুম হয়েছে? এখন একটু কষ্ট করে ওঠ মা, তারপর রুমে দিয়ে আসবনি সবাই। আন্টি সরি, আমি আসলে ঘুমোতে চাইনি, কিন্তু হয়েছে, থাক, আর বলতে হবে না। এরপর আরও কিছু নিয়মকানুন ছিল, সেগুলো করতে থাকে। রাত কটা বাজে আহিরার জানা নেই। দু চোখ ভরে ঘুম যেন উভরে পড়ছে, কিন্তু চাইলেও ঘুমোতে পারছে না। আজকে তার বাসর রাত, আর এই রাত নিয়ে সকল মেয়েরই হাজারো স্বপ্ন থাকে। মনের মধ্যে বাসা বেঁধে থাকে এক অজানা ভয়। আহিরাও একই অবস্থা, একই মানুষটাকে চেনে না, তার উপর এইভাবে একলা এত বড় রুমের মধ্যে বসে আছে। পুরো রুম জুড়ে ফুলের ছড়াছড়ি। রুমের প্রতিটি জায়গায় অনেক ফুল দিয়ে সাজানো, তাও আবার শুধু গোলাপ দিয়েই। আহিরা প্রথম যখন রুমে ঢুকেছিল তখন তার মনে হয়েছিল সে হয়তো ভুল করে ফুলের বাগানেই চলে এসেছে। বাসর ঘর ফুল দিয়ে সাজায় এটা সে জানে, কিন্তু তার বাসর ঘর যেন আস্ত একটা ফুলের বাগান। আহিরাকে কয়েকজন মেয়ে মিলে এখানে বসিয়ে দিয়ে গেছে, আর তাকে বলে গেছে তার বর আসলে যেন সালাম করে। আহিরা ভদ্র মেয়ের মতো তারা যেভাবে রেখে গেছে সেভাবেই রয়েছে। এতক্ষণ তার সারা রুম পর্যবেক্ষণও করা হয়ে গেছে। অনেক বড় রুম, তার উপর সব কিছুতেই আভিজাত্যের ছোঁয়া রয়েছে। আহিরা বেশ ভালো করেই বুঝতে পারল তার স্বামী অনেক রুচিশীল মানুষ। রুমের প্রতিটা জিনিসই কালো রঙের, অধিকাংশ ফার্নিচারগুলোই কালো রঙের বসে, বেশ সুন্দর সব কিছু। আহিরার ঘোমটার ভেতর থেকে হাই তুলে মনে হচ্ছে সে এইভাবে আর বেশি সময় বসে থাকতে পারবে না। আহিরা বিরক্ত লাগছে, এবার বিয়ে করার পরও বরের মুখ দর্শনের সুযোগই হয়ে ওঠেনি। সে এটাও শুনেছে তাকে নাকি গাড়ি থেকে তার বরই করে করে ভেতরে নিয়ে এসেছে, আর সে সেই মুহূর্তে মরার মতো ঘুমাচ্ছিল। জীবনটাই তার তেনা তেনা। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দ কানে আসতে আহিরা শটান হয়ে বসে পড়ে। আহিরার এখন শ্বাস প্রশ্বাস ঘন হতে শুরু করল। এর আগে কোনো দিনও সে কোনো ছেলের সাথে একলা একটা রুমে এইভাবে বদ্ধ অবস্থায় থাকেনি, কিন্তু এখন থেকে এই মানুষটার সাথেই তাকে থাকতে হবে। আহিরা নিজের চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখতে চাইছে।
কিয়ানের ভারী পদচরণের শব্দ আহিরার শ্রবণেন্দ্রিয়তে আসছে। হঠাৎই আহিরার কানে কিয়ানের ভারী কণ্ঠস্বর আসে। হ্যালো, এইভাবে বসে না থেকে ফ্রেশ হয়ে আসুন। আমি ঘুমাবো, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাইট অফ করুন। কিয়ানের মুখ থেকে এমন কথা শুনে আহিরা বেশ অবাকই হয়। কেউ কি তার বিয়ে করা বউয়ের সাথে এইভাবে কথা বলে, তাও বাসরাতে? আহিরা অনেকের বাসরাতের কাহিনী শুনেছে, তাদের বর নাকি তাদের সাথে খুব মিষ্টি করে কথা বলেছে, কিন্তু তার বর এমন কেন? যাই হোক, আহিরার সালাম করার কথা মাথায় আসতে সে চটপট বসা থেকে উঠে পড়ে। আসতে করে কিয়ানের সামনে দাঁড়ায়। সে এখনো চোখ তুলে কিয়ানকে দেখেনি। সে কিয়ানের পা ছুঁতেই নেবে, তখনই কিয়ান পিছিয়ে যায় আহিরা সালাম করার জন্য। আবারও সামনে এগোলে কিয়ান আবারও পিছিয়ে যায়। এমনটা কয়েকবার হয়। কিয়ান এবার রেগে গিয়ে হালকা রাগের সাথে বলে, এমএ দেখছো যে সরে যাচ্ছি, তাও পা ছুঁতে যাচ্ছেন কেন? কিয়ানের কথা শুনে আহিরা হালকা স্বরে আস্তে করে বলে, সবাই বলেছে যাতে আপনাকে সালাম করি, তাই আর কি। আহিরার কথা শুনে কিয়ান বেশ বিরক্ত হয়। এইসব আজব নিয়ম কোথায় পেয়েছে, এরাই জানে। তাই সে আবারও বলে, তার কোনো দরকার হবে না, আপনি ফ্রেশ হয়ে নিন তাড়াতাড়ি। কিয়ানের কথায় আহিরা আর সালাম করল না। আহিরা কিয়ানের দিকে তাকাতেই তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে ঝটপট তার কোমটা সরিয়ে অবাক হয়ে হালকা চিৎকার করে বলে ওঠে। আপনি? আহিরাকে দেখে কিয়ানও একইভাবে চিৎকার দিয়ে বলে ওঠে। তুমি? আহিরা আশা করেনি এই লোক তার স্বামী হবে। যদি সে জানতো তাহলে এই বিয়েই করতো না। এই লোক তার সব চুরি ভেঙেছে, তারপর আবার টাকার গরম দেখিয়েছে। এমনকি তার কোমর সহ পায়ে সেই রকম ব্যথাও পেয়েছে এই লোকের জন্য। আর এখন নিয়ে জানতে পারছে এই লোকই তার স্বামী। আইরা এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে সে যদি একটু বিয়ের আগেই মানুষটার ছবি দেখত তাহলে না করে দিত। কারণ সে সেদিন এতটুকু বুঝেছে এই লোকের অহংকারের মাটিতে পা পড়ে না। আর দেখতে যতই সুন্দর হোক, মন ভালো না হলে চেহারা দিয়ে কি দুধ ভাত খাবে? আহিরা কিয়ানের দিকে তাকিয়ে বলে, ছি, আপনার মতো ছুঁচ লোকের সাথে শেষমেশ আমার বিয়ে হলো। আল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। এই তুমি কি করলে আমার সাথে? আহিরার কথা শুনে কিয়ান রেগে উঠল। তার রুমে দাঁড়িয়ে তারই সামনে তার বদনাম করছে। সে দাঁত কিরমির করে বলে, জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। তোমার সাহস হয় কি করে আমাকে বিয়ে করার? কিয়ানের কথা শুনে আহিরার নিজেকে পাগল মনে হলো। মানে এই লোক কি ছাগল পাগল নাকি পাগল? সে কি জানতো নাকি তার বিয়ে এই লোকের সাথে হবে? আর বিয়ে কি সে একা করেছে নাকি? এই লোকও তো তাকে বিয়ে করেছে, তারপরও এমন আজব কথা কে বলে? আহিরার এবার কোমরে হাত দিয়ে আঙুল নাচিয়ে নাচিয়ে বলে, আপনাকে বিয়ে করতে আমার বইয়ে গেছে। আপনি করেছেন আমাকে বিয়ে, আমি না। হো হো, রিয়েলি? তোমার মতো বাদর মেয়েকে কে বিয়ে করবে সে কিনা সামান্য রাস্তায় ঠিক মতো হাঁটতে পারে না? কিয়ানের কথা শুনে আহিরা ফুঁসে ওঠে। তাকে তার মুখের ওপরেই বাদর বলছে। এই বাদর কাকে বলছেন? হ্যাঁ, আপনি নিজেই তো কালা বাদর, আবার আমাকে বলছেন আপনি? রাস্তা কি আপনার নাকি আমার যেভাবে ইচ্ছে সেভাবে হাঁটবো? আপনার কি তাতে? ওকে, তাহলে আমারও ইচ্ছে হলে তোমার মতো বাদরের গায়ে গাড়ি তুলে দেবো, তাতে তোমার কি? মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে আমাকেই মারার হুমকি দিচ্ছেন আপনি? আমি আন্টিকে এক্ষুনি বলে দেবো, দাঁড়ান। বলেই আহিরা রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালে পেছন থেকে কিয়ান শক্ত হাতে আহিরার কবজি ধরে একটানে তার নিকটে নিয়ে আসে। হঠাৎ এমন হয় আহিরা ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নেয়। কিয়ান আহিরার চোখ বন্ধ করা মুখশ্রীর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। বিয়ে করতে না করতে এসব উটকো ঝামেলায় পড়তে হচ্ছে তাকে। আর এই মেয়ে এতটা বোকা যে এত রাতে রুমের বাহিরে যাচ্ছে। রুমের বাহিরে রাজীব সহ নিরয়, সায়ান সহ আরও অনেকেই কান পেতে আছে, সেটা সে ভালো করেই জানে। এখন বাহিরে বের হলে এরা কি করবে ওরাই ভালো জানে। কিয়ান দাঁতের দাঁত খিচিয়ে বলে, স্টুপিড গার্ল, এত রাতে বাহিরে যাচ্ছ কেন বোকার মতো? সামান্য কমন সেন্স নেই তোমার? আহিরা তাড়াতাড়ি করে কিয়ানের কাছ থেকে সরে দাঁড়ায়। সেই হয়তো প্রথম এমন যে কিনা বাসরাতে স্বামীর সাথে ঝগড়া করছে, আর তার স্বামী তাকে বাদরও বলছে। বাকি সুন্দর ভাগ্য তার, ভাবা যায়। আহিরার বিরক্ত হয়ে উঠল। সত্যিই দেখছে বিয়ে করে মহা বিপদে পড়েছে। আপনার কমন সেন্স নেই, কালো বাদর কোথাকার। হোয়াট ননসেন্স! বাদর হবে তুমি? ডিসকাস্টিং! বলেই কিয়ান আহিরাকে সামনে থেকে চলে যায়। এদিকে কিয়ানের কথা শুনে আহিরার রাগে ফুঁসে ওঠে।
কিন্তু এখন তার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই, কারণ সে প্রচুর ক্লান্ত। দু চোখ ভরে ঘুম নেমে আসছে। মনে হচ্ছে এখনই সে এখানেই ঘুমিয়ে পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই কিয়ানের কথা মতো ফ্রেশ হওয়ার জন্য সে আস্তে আস্তে তার গায়ের যত গহনা সহ ঘোমটাটা খুলে এক সাইডে রেখে দেয়। এতগুলো গয়না খুলতে আহিরা হাঁপিয়ে উঠেছে। তারপরও কোনো রকমে খুলে তার লাগেজ লাল রঙের সুতির বড় জামা বের করে ওয়াশরুমে চলে যায়। এদিকে কিয়ান বেডের উপরে থাকা ফুলগুলো ঝেড়ে নিচে ফ্লোরে ফেলে দেয়। এতক্ষণ টাকা নেওয়ার জন্য রাজীবেরা তাকে আটকে রেখেছিল। তার উপর যখন সে উপরে এসেছিল তখন তার রুম তালাবদ্ধ অবস্থায় পেয়েছিল, তাই বাধ্য হয়ে গেস্ট রুমে গিয়ে তাকে চেঞ্জ করতে হয়েছিল। এরপর রাহেলা চৌধুরী জোর করে তাকে এই রুমে পাঠায়। আর এই রুমের দরজার সামনে আসতেই রাজীবেরা টাকার জন্য তাকে ঘিরে ধরে। কিয়ান এইসবে বেশ বিরক্ত বোধ করেছে। বিয়ে করেছে সে, রুম তার, ইভেন্ট রুমের ভেতরে থাকা বউটাও তার, তাহলে এদের কেন টাকা দেবে সেটাই কিয়ান বুঝে উঠতে পারছে না। তারপরও তারা কিয়ানকে ছাড়েনি। 50,000 টাকা নেওয়ার পরই ছেড়েছে। আর রুমের ভেতর এসে জানতে পারে এই বাদর মেয়ে তার বউ। মানে সব দিক দিয়ে এসে ভীষণভাবে ফেঁসে গিয়েছে। বিছানা থেকে ফুলগুলো সরানোর পর কিয়ান শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে। এখন রাত 2টোরও বেশি বাজে, কিছুক্ষণ পর 3টা বাজবে। কিয়ান রুমের সব লাইটগুলো অফ করে দিয়ে শুধু বিছানার পাশে থাকার ছোট লাইটটা জ্বালিয়ে রাখে। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর আহিরা ফ্রেশ হয়ে বের হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর সারা রুম এমন অন্ধকার দেখে প্রথমে একটু আহিরার ভয় লাগে, কারণ তার একটু অন্ধকারে ভয় রয়েছে। সে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কিয়ান সেখানে শটান হয়ে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। বাসর রাত কি এমনই হয় তার জানা ছিল না। সে জানতো বাসর রাতে নাকি স্বামী স্ত্রী নিজেদের সম্পর্কে জানে, কিন্তু তার স্বামী তো ঘুমিয়েও পড়েছে। বাহ, কি ভাগ্য তার! কিন্তু এখন আহিরা কি করবে? সে কোথায় ঘুমাবে? সে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে গেল, তারপর আস্তে করে কিয়ানকে ডেকে বলে, এই যে শুনছেন, আমি কোথায় ঘুমাবো? খুব ঘুম পাচ্ছে তো আমার। কিয়ান কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখ বন্ধ রেখে গম্ভীর কণ্ঠস্বরে বলে, যেখানে ইচ্ছে সেখানে শুয়ে পড়ো। এত বড় বেড পড়ে আছে, এখানে শুলে শো, না হলে যা ইচ্ছে করো। নাও, ডোন্ট ডিস্টার্ব মি। বলে আবারও কিয়ান একদম নিশ্চুপ হয়ে যায়। আর আহিরা চুপচাপ দাঁড়িয়ে রয়। সে কি করবে ভেবে পাচ্ছে না। এই লোকের সাথে কি সে এক বিছানায় শুয়ে পড়বে? যদি ঘুমের মাঝে তার সাথে উল্টাপাল্টা কোনো কিছু করে তখন তার কি হবে? নিজের এমন ভাবনায় বিরক্ত হয়ে ওঠে আহিরা। যদি করেও আহিরার কিছু করার থাকবে না, কারণ এই লোক এখন তার বিয়ে করা স্বামী। তাও সেই বাদর লোক কোনোভাবেই নিজের স্বামী হিসেবে মেনে নেবে না আহিরা। অনেকক্ষণ দাঁড়িয়ে আহিরা চুপচাপ ভাবলো কি করবে। এরপর আর উপায় না পেয়ে সে মাঝখানে নিজের ওড়না দিয়ে বর্ডার লাইন বানিয়ে কিয়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আমার ওড়নার এই পাশে আসলে আপনাকে কিন্তু আমি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, মিস্টার কালো বাদুর। ভুলেও আমার সাথে উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তাও করবেন না, না হলে জেলের ভাত খাওয়াবো কিন্তু আমি। কথা শেষ হতেই আহিরা আস্তে করে কিয়ানের থেকে 100 হাত দূরে বিছানার একদম কোনায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে আহিরা। মনে মনে কয়েকবার দোয়া দুরুদ পড়ে নিল। পূর্ব আকাশে মেঘের কালো চাদর সরে গিয়ে আকাশে মস্ত বড় সূর্য উঠেছে। আর সেই সূর্য থেকে আসা সোনালি রোশনি সারা ধরণীতে ছড়িয়ে পড়েছে। আর সেই সাথে আকাশে পক্ষীরাজরা দিব্যি নিজেদের ডানা মেলে আকাশে উড়াল দিচ্ছে। ঘাসের গায়ে মুক্ত দানার মতো চিকচিক করছে শিশির ফোঁটা। কিয়ান বিরক্তির সাথে সোফার উপর বসে ল্যাপটপে কাজ করছে। ঠিকমতো না ঘুমানোর কারণে চোখগুলো লালচে হয়ে আছে। আর বেডের উপর আহিরা ছড়িয়ে ছিটিয়ে হাত পা মেলে গভীর নিদ্রায় আচ্ছন্ন সে। আহিরা নিজে কাছে আসতে না করে নিজেই কিয়ানের শরীরের উপর বারবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল। কিয়ান জীবনে কারো সাথে বেড শেয়ার করেনি, আর এই মেয়ে একদিনেই তার ঘুম হারাম করে দিয়েছে। তাহলে বাকিটা জীবন কি করবে ভাবতেই কিয়ানের মাথা চক্কর দিয়ে উঠছিল। কতবার যে আহিরাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছে তার হিসেব নেই, কিন্তু তারপরও এই মেয়ে তার গা ঘেঁষে শুয়ে পড়ছিল। কিয়ান একটা সময় বিরক্ত হয়ে বিছানা ছেড়ে সোফা এসে বসে পড়ে। ততক্ষণে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছিল, তাই কিয়ান আর ঘুমায় না, ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়েছে। তার এখন থেকে জেগে রয়েছে। এই মুহূর্তে তার একটা ব্ল্যাক কফির প্রয়োজন, তাই রুম থেকে বেরিয়ে পড়ে কফি বানানোর জন্য। এত সকালে কেউই ওঠেনি, সকলেই অনেক রাত পর্যন্ত জেগেছিল, তাই সবার উঠতে দেরি আছে।
কিয়ান নিজের কফি বানিয়ে আবারও রুমের দিকে পা বাড়াতে নিলে পেছন থেকে কারো গলার স্বর পেয়ে থেমে যায়। কিয়ান, রিয়ার কথা শুনে কিয়ান দাঁড়িয়ে যায়। এত সকালে এইখানে রিয়াকে দেখে কিয়ানের ভ্রু কুঁচকে যায়। রিয়ার চোখ মুখ সম্পূর্ণ ফুলে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে হয়তো অনেক কেঁদেছে। রিয়া আবারও বলে ওঠে, কিয়ান, আমাকে বিয়ে করলে কি এমন হতো? সে তো বিয়ে করলে, তাহলে আমাকে কেন করলেন না? রিয়ার এমন কথায় কিয়ান বেশ বিরক্ত বোধ করে। মেয়েকে সে না করেছিল তার সামনে না আসতে, তারপরও এই মেয়ে বারবার তার চোখের সামনে ঘুরঘুর করে। কিয়ান বিরক্তি সহকারে বলে ওঠে, আই থিঙ্ক ইউ নিড সাম রেস্ট। বলেই আবারও চলে যেতে নিলে রিয়া খপ করে কিয়ানের হাতটা ধরে ফেলে আর কান্নারত গলায় অনুনয়ের স্বরে বলে, প্লিজ কিয়ান, আমাকে তোমার করে দাও। আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। তুমি আমার হয়ে যাও, এই মেয়েকে ছেড়ে দাও। আমরা ওকে আরো ভালো করে ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। তুমি ওই মেয়েকে ছেড়ে দাও না। কিয়ান একদমই পছন্দ করে না তার পারমিশন ছাড়া তাকে টাচ করাটা। সেখানে রিয়া এটা জানার সত্ত্বেও তার এমন কাজে কিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। রাগে সে ঝটকা মেরে নিজের হাতের ওপর থেকে রিয়ার হাতটা সরিয়ে নেয় আর দাঁতের দাঁত চেপে রক্তলাল চোখে রিয়ার দিকে তাকিয়ে বলে, বিহেভ ইয়োরসেলফ। নেক্সট টাইম আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করার দুঃসাহস একদমই করবে না। ইউ নো দ্যাট আই হেট দিস। আর তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকতে, সো দূরে থাকো। আর আমি কাকে ছাড়বো আর না ছাড়বো এইটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে কেন? আমার বিষয়ে ইন্টারফেয়ার করার রাইট আমি কাউকে দিইনি। কিয়ান সেখান থেকে চলে যায় আর রিয়া কাঁদতে থাকে আবারও। এতক্ষণের আটকে থাকা অশ্রুগুলো আবারও বাঁধ ভাঙা বৃষ্টির মতো ঝরতে থাকে। সে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কালকে কিয়ানের বাসরা ছিল আর রিয়ার জন্য মরণ যন্ত্রণার এক বিষাক্ত রাত। প্রতিটা সময় এমনভাবে কেটেছে মনে হচ্ছিল সে মারা যাবে। আর অপেক্ষায় ছিল কখন সকাল হবে, আর যখন দেখল কিয়ানকে তখন নিজের কান্না ভুলে আবারও কিয়ানকে নিজের করে পাওয়ার জন্য ছুটে এসেছে। যদি কিয়ানের মন নরম হয়ে আর তাকে পেতে নেয়, কিন্তু সে ভুল ছিল। কিয়ানের কথা শুনে মনে হলো কিয়ান এই বিয়েটা মেনে নিয়েছে। সে শুনেছে কিয়ান নাকি এই বিয়েটা তার মায়ের কথায় এক প্রকার জোর করেছে, তাই তো সে এসেছিল কিয়ানের মনটা গলানোর জন্য। কিন্তু কিয়ান তার দিকটা প্রতিবারের মতোই বুঝল না আর আবারও তাকে প্রত্যাখ্যান করল। রিয়া 1 মাসের জন্য ফ্রান্সে গিয়েছিল নিজের বাবা মামির কাছে, আর কয়েকদিন আগে জানতে পারে কিয়ানের বিয়ের খবর। তাই সে আর 1 মুহূর্ত দেরি না করে ফ্রান্স থেকে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু এখানে এসেও সে আটকাতে পারেনি কিয়ানের এই বিয়েটা। শুধু দেখে গেছে তাদের পরিবারের সাথে ভালো সম্পর্ক হওয়ায় রিয়া এখানেই ছিল। বিয়ের প্রতিটা অনুষ্ঠানে যাতে কোনোভাবে কিয়ানের মনটা যদি পাল্টে যায়, সেই আশায় কিছু তাকে ভুল প্রমাণ করে দিয়ে কিয়ান বিয়েও করে নিয়েছে। মানুষ যা চায় সেটা কখন পায় না, আর যা চায় সেটা সে কখন চায় না। পৃথিবীর অদ্ভুত একটা নিয়ম রয়েছে, যখন কাউকে কিছু দেয় তখন 2 হাত ভরে দেয়, আবার যখন কাউকে কিছুই দেয় না তখন 1 চুল পরিমাণও দেয় না। রিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তার বাবার এত এত সম্পত্তি থাকার পর সে মন থেকে যা চেয়েছে সেটা পেতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরও সে বিশ্বাস হারায়নি তার মনের কোণে এখনও আশার প্রদীপ জ্বলছে। সে একদিন কিয়ানকে পাবে, নিজের খুব কাছের করেই পাবে। কিন্তু সেটা আদৌ সম্ভব? হয়তো হ্যাঁ, আবার না, কারণ পৃথিবীতে আমরা যা কিছু চেয়ে থাকি সেটা সব সময় পাই না। সেটা হোক মানুষ কিংবা কোনো প্রাণহীন বস্তু। টাকা দিয়ে চাইলে যে কোনো কিছু কিনে নেওয়া যায় না। সময় এক অনির্বচনীয় সত্তা, অদৃশ্য অথচ সর্বত্র বিরাজমান। সময় যেন এক নীরব প্রবাহ, যা থেমে থাকে না কোনো কক্ষণে, কোনো প্রার্থনায়ও নয়। মুহূর্ত থেকে ক্ষণ থেকে প্রহর, আর প্রহর থেকে যুগ, সব কিছুই তার অবিরাম চলমান দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেছে চোখের পলকে। আহিরার এখানকার বেশ ভালো একটা কলেজে ভর্তি হয়েছে। নতুন জায়গায় এসে একটু কষ্টই হয়েছে বটে তার। নতুন জায়গা, নতুন মানুষ, তার একটু মানিয়ে নিতে সময় লাগছে তার। কিয়ানের সাথে তার যখনই দেখা হয় তখনই ঝগড়া লেগেই থাকে। একই ঘরে থাকে, তারপরও ওদের মাঝে তেমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি। কিয়ানের মতো থাকে আর আহিরার মতো। আহিরার এই বাড়িতে আসার পর
আদর যেন দ্বিগুণ হয়ে গেছে। রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী তাকে অনেক আদর করে। আহিরার প্রথম দিকে বাড়ির জন্য মন খারাপ লাগলেও আস্তে আস্তে খারাপ লাগাটা কমে এসেছে। মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতেই হবে। আর আহিরার মনে হয় না সে শ্বশুর বাড়িতে রয়েছে, মনে হয় এটাও তার একটা বাড়ি। যে ভালোবাসাটা আহিরা সবসময় তার চাচি রুমা খাতুনের কাছ থেকে আশা করত, তার থেকেও দ্বিগুণ যত্ন করে রাহেলা চৌধুরী। রাহেলা চৌধুরী খুব ইচ্ছে ছিল কিয়ানের পর একটা মেয়ে সন্তানের, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে দ্বিতীয়বারের মতো সন্তান ধারণে ক্ষমতা ছিল না, তাই আর সেই আশাটাও পূর্ণ হয়নি। কিন্তু তিনি আহিরাকে পেয়ে নিজের মেয়ে সন্তানের আশাগুলো পূর্ণ করেন। আহিরার মাথায় তেল দিয়ে চুল আঁচড়িয়ে দেওয়া থেকে সবটাই নিজ হাতেই করেন। কিয়ানের ছোট ছোট কাজগুলো তিনি নিজের হাতেই করে থাকেন। খুব খুব কমই সার্ভেন্ট দিয়ে এইসব কাজ করান। সকাল সকাল কিয়ান তার ব্যস্ত ভঙ্গিতে কিছু খুঁজে চলেছে। বেশ অনেকক্ষণ ধরেই খুঁজছে, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে না পাওয়ায় রাগের কারণে কানগুলো লাল হয়ে যাচ্ছে। কিয়ান রাগলে আগে তার কানগুলো লাল হয়, এরপর আস্তে আস্তে মুখ লাল হতে থাকে। আহিরার বেডের উপর বসে চুল ঠিক করছে। পরীক্ষা চলছে, তাই এই কয়েকদিন পড়ার উপর দিয়েই আছে। দু চোখে তার পাহাড় সমান ঘুম, কিন্তু কলেজে যেতে হবে, তাই কোনো মতে চুলগুলো ঠিক করছে সে। আহিরা অনেকক্ষণ ধরে ঘুম ঘুম চোখে কিয়ানকে দেখছে। লোকটাকে সাদা শার্টে দারুণ সুন্দর লাগছে, তার উপর হাতের হাতাগুলো ফোল্ড করা, যার কারণে কিয়ানের হাতের নীল রগগুলো বেশ আকর্ষণীয় করে তুলছে তার হাতটাকে। আহিরার মাঝে মাঝে কিয়ানকে দেখে হিংসা হয় যে এই লোকটা ছেলে হয়েও এত সুন্দর কেন। মাঝে মাঝে শাওয়ার নিয়ে আসার পর কিয়ানকে অত্যাধিক ফর্সা দেখায়, লাল ফর্সা যাকে বলে, মনে হয় টোকা দিলেই রক্ত বের হয়ে যাবে। আহিরা তখন ইচ্ছে করে কিয়ানের চামড়া কেটে ড্রয়ারে রেখে দিতে। সে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়, নিশ্চয়ই বাহিরের অনেক মেয়েই তার স্বামীর দিকে এইভাবে মুগ্ধ নয়নে চেয়ে থাকে। আহিরার মুখে মুখে যাই বলুক, 1 মাসে কিয়ানের হবে তার অন্তঃকরণের নরম জায়গা তৈরি হয়েছে। হয়তো এটাও বিয়ে নামক পবিত্র বন্ধনের কারণে। বিয়ে এমন একটা জিনিস যেখানে আল্লাহর রহমত থাকে, তাই তো অচেনা একজনের সাথে বিয়ে হওয়ার পরও অন্তঃকরণে ভালোবাসার জন্ম নেয়। আহিরার মাথা বাঁধা শেষ হতেই সে কিয়ানের পেছনে গিয়ে দাঁড়িয়ে ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি কিছু খুঁজছেন? আমায় বলুন, হয়তো আমিও বের করে দিতে পারবো। কিয়ানের মাথা এখন গরম আছে, তাই সে কথা বলতে চাইল না, কারণ রাগের মাথায় তার হুঁশ থাকে না সে কি করে বসে। তার সকাল সকাল আহিরার ওপর রাগ ছাড়তে চাইছে না, তাই আহিরার কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো করে খুঁজতে থাকে। এদিকে কিয়ানকে কিছু বলতে না দেখে আহিরা আবারও জিজ্ঞেস করতে থাকে। কিয়ান প্রতিবারের মতো কোনো কিছুর জবাব দেয় না। এতে করে আহিরার মেজাজ বিগড়ে যায়। লোকটার এত কিসের দামাগ যে তার সামান্য কথার জবাব দিচ্ছে না। বারবার জিজ্ঞেস করার পরও সে তো এই লোকের সাহায্য করতে চাইছে, সেখানেও এত দামাগ না দেখালেই নয়। আহিরার বিরক্ত হয়ে বলে, এই বদলোক আপনাকে যে সাহায্য করতে চাইছি দেখছেন না আপনি? বলেই তো হয়, তাহলে হেল্প করে দিই। যদি হেল্প নিবেন না, মুখ দিয়ে না করে দিন তাহলে। কিয়ান আহিরার কথায় তার রাগী লোচন জোড়া আহিরার দিকে নিক্ষেপ করে দাঁত খিচিয়ে বলে, দেখছো যখন জবাব দিচ্ছি না, তাহলে বুঝতে পারছো না তোমার হেল্পের আমার দরকার নেই। সো ডোন্ট ডিস্টার্ব মি। এর জন্যেই মানুষের ভালো করতে নেই। হ্যাঁ, বুঝুন আপনি আপনার জিনিস। বলেই আহিরা মুখ বাঁকিয়ে কিয়ানের কাছ থেকে সরে যায়। আজ তার দিনটাই হয়তো খারাপ যাবে। সকাল সকাল শুধু এই লোক তাকে অপমান করলো, সাহায্য করতে গেলেও এখন দেখি মানুষ অপমান করে। এর জন্য বলে মানুষের ভালো করতে নেই। আহিরা আর কথা না বাড়িয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রুমা খাতুনের কারণে আহিরার 2 বছর পড়ালেখা আটকে ছিল। সে কিছুতেই তাকে পড়ালেখা করতে দেবে না, এ নিয়ে তাদের বাড়িতে অনেক অশান্তি ছিল, তাই 2 বছরের মতো তার পড়ালেখা বন্ধ ছিল। আহিরা নিচে নামতেই দেখতে পায় ইউসুফ চৌধুরী নাস্তা করছেন। তাকে দেখে তিনি হাসি মুখে আহিরাকে বলে, আরে মামুনি, এদিকে আসো, তাড়াতাড়ি খেয়ে নাও, আজকে আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাবো। আহিরা হাসি মুখে ইউসুফ চৌধুরীর পাশের চেয়ারে বসে পড়ে। কিছু সময় পর রাহেলা চৌধুরী খাবার এনে আহিরাকে দেয়। এখানে আসার পর কোনো রকম কাজ করতে হয় না আহিরার, না হলে তার বাড়িতে থাকলে ভোরে উঠে রান্নার কাজটা সারতে হতো, তারপর গিয়ে কলেজের জন্য যেতে হতো।
প্রথম প্রথম আহিরা রাহেলা চৌধুরীর হাতে হাতে কাজ করতে চাইতো, কিন্তু রাহেলা চৌধুরী কঠোরভাবে তাকে রান্নাঘরে বা বাড়ির কোনো কাজে হাত লাগাতে বারণ করে দিয়েছে। কারণ বাড়িতে কাজ করার জন্য অনেক 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 সার্ভেন্ট আছে, তাই দরকার পড়ে না বাড়ির কাউকে কোনো রকম কাজ করার। খাওয়ার মাঝে কিয়ানকে রাগান্বিতভাবে নামতে দেখা যায়, গায়ে কালো রঙের ব্লেজার জড়ানো। কিয়ানকে দেখে রাহেলা চৌধুরী কিয়ানের উদ্দেশ্যে বলে, কিয়ানা এদিকে আয়, খাবার খেয়ে নে। তোর সালাদ আর ব্রেড রেডি করা আছে, আয় খেয়ে নে তাড়াতাড়ি। কিয়ান নিজের হাতের ঘড়ি ঠিক করতে করতে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে বলে, খাবো না এখন। তুমি কি আমার রুমে কোনো ফাইল দেখেছো? রেড কালারের ফাইলটা, এটা আমার রুমে নেই। না তো, তোর রুমে তো এমন কিছু পাইনি। দাঁড়া, সেলিমাকে জিজ্ঞেস করি, ওই তো কালকে তোর রুম পরিষ্কার করেছে। সেলিমা, এই সেলিমা, এদিকে তাড়াতাড়ি আয়। কিছু সময় পর রান্নাঘর থেকে সেলিমা ছুটে আসে। তিনি রাহেলা চৌধুরীর ডাকের সাড়া দিয়ে বলেন, জি চাচি বলুন। তুই কি কিয়ানার রুম থেকে কোনো লাল রঙের ফাইল সরিয়েছিস? না চাচি, কিন্তু আহিরা ভাবির হাত দেখেছিলাম লাল রঙের ফাইল, কিন্তু জানি না ওইটা কে ছিল। এদিকে আহিরার খেতে খেতে মনে পড়ল কালকে বিকেলের দিকে সে তার বই গোছাতে গিয়ে একটা লাল রঙের ফাইল পেয়েছিল। তারপর সে সেটা উল্টে পাল্টে করে দেখছিল, কিন্তু সব কিছু কেমন জানি লেখা ছিল, ইংলিশ লেখা ছিল, কিন্তু লেখাগুলো একটু ভিন্ন ছিল। কাচের টেবিলের সেটা সেই সকাল থেকে পড়ে থাকতে দেখেছিল, তাই ভেবেছে হয়তো কোনো কাজের নয়, তাই ওইটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন কিয়ানের মুখ থেকে এটা শোনার পর তার খাবার গড়ায় আটকে গেছে। এখন সে কি করবে? এই হুতুম প্যাঁচা তাকে আস্ত বলি চড়াবে নিশ্চয়। কিয়ান সেলিমার কথা শুনে কিয়ান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহিরার ওপর। এটা ফ্রান্সের একটা বড় কোম্পানির সাথে ডিলের ফাইল ছিল, যেটা আজকের মিটিংয়ে লাভলে। সচরাচর সে তার অফিসের কোনো ফাইল বা কিছুই তার রুমে রাখে না, এটার জন্য আলাদা রুমই আছে। কিন্তু কালকে রাতে বসে এটা নিয়ে কিছু কাজ করেছে, তাই সকালবেলা এটা নির্দিষ্ট জায়গায় রাখতে ভুলে গিয়েছিল। আর এই মেয়ে তার অনুমতি ছাড়া তার জিনিসে হাত দিয়েছে। কিয়ানের বাজখাই গলার হুঙ্কার দিয়ে বলে, এই মেয়ে, কুইকলি আমার ফাইল আনো, জাস্ট 10 মিনিট সময় দিলাম। যদি না আনো, শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো। কিয়ানের কথা শুনে আহিরা একটু চমকে ওঠে। এইভাবে কেউ গর্জন দিয়ে কথা বলে নাকি? সে কি জানতো ওটা এত দরকারি? এসব কি লেখা ছিল, যার জন্য সে বুঝতে পারেনি ফাইলে আসলে কি লেখা ছিল। তাই তো সে ফেলে দিয়েছে। কিন্তু এখন কি করবে? ডাস্টবিনের ময়লা তো সকাল হতেই নিয়ে যায়। এখন যদি বলে সে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, তাহলে কিয়ান তাকেই না ডাস্টবিনে ফেলে দেয়। সে প্লেটে থাকা খাবারগুলো নাড়াচাড়া করছে। আহিরাকে রোবটের মতো বসে থাকতে দেখে কিয়ান আরও ক্ষিপ্ত হয়ে উঠল। কিয়ান আবারও হুঙ্কার দিয়ে চিৎকার করে বলে ওঠে, ইডিয়েট, কথা কানে যায়নি কি বলেছি? কুইকলি আমার ফাইল এনে দাও। কিয়ান এভাবে রাখতে দেখে আর রাহেলা চৌধুরী তাকে শান্ত থাকার জন্য বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, ও এনে দিবে। এভাবে রাগারাগি করছিস কেন? ও খাবারটা শেষ করুক, তারপর দিলেই হলো। এদিকে আহিরার ভয়ে যায় যায় অবস্থা। কি করে বলবে যে সে ফাইলটা ফেলে দিয়েছে? আর এই লোক যেভাবে হুমকি দিচ্ছে, নিশ্চয়ই তাকে আস্ত রাখবে না। রাহেলা চৌধুরী আহিরার দিকে তাকিয়ে বলেন, আহিরা, খাবারটা শেষ করে তাড়াতাড়ি ওর ফাইলটা বের করে দিয়ে দে। আহিরা এবার আতঙ্কিত চোখে রাহেলা চৌধুরীর দিকে তাকায়। তার গলা কাঁপছে, তারপরও কোনো রকমের শুকনো ঢোক গিলে সে কাঁপা কাঁপা গলায় বলে, মা, আমি না ওইটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি মনে করেছিলাম ওটা হয়তো এমনি, তাই আর কি। আহিরার কথা শুনে কিয়ান আর নিজের রাগটা ধরে রাখতে পারল না। শক্ত হাতে আহিরার হাত টান দিয়ে দাঁড় করিয়ে ঠাটিয়ে পরপর 3টা থাপ্পড় বসিয়ে দেয় আহিরার গাল বরাবর। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে আহিরা ছিটকে ফ্লোরে লুটিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঠোঁটের কোণে ভেজা হালকা রক্ত দেখা মেলে। ফর্সা গালটা মুহূর্তের মধ্যেই লালিত হয়ে উঠেছে। আহিরার মনে হলো তার সারা দুনিয়া ঘুরে উঠেছে। মনে হচ্ছে কেউ তার গালে হাতুড়ি দিয়ে বাড়ি মেরেছে। রুমা খাতুনের হাতে সে মার খেয়েছে, কিন্তু এত তীব্র জোরে থাপ্পড় খায়নি কোনোদিন, তাও আবারও 3টা। কিয়ানের এমন কাজে ইউসুফ চৌধুরী সহ রাহেলা চৌধুরীও বেশ ভড়কে যান। কিয়ান যে এমন কিছু করে বসবে তারা সেটা ভাবতেও পারেনি। রাহেলা চৌধুরী তাড়াতাড়ি করে আহিরার কাছে এগিয়ে গিয়ে তাকে ফ্লোর থেকে তুলে বসিয়ে আহিরার গালের দিকে তাকাতেই তিনি আটকে ওঠেন।
আহিরার গাল দেখে মনে হচ্ছে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। তিনি তাড়াতাড়ি করে সেলিমার দিকে তাকিয়ে বলেন, সেলামি, তাড়াতাড়ি করে আইসো, প্যাকেটটা নিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কোন সাহসে আহিরার গায়ে হাত তুললি? এই মেয়েকে বলে দাওনি কেন আমার জিনিসে হাত না দিতে? এই মেয়ে আমার জীবনে আসার পর আমার লাইফটা হিল করে দিয়েছে। তোমাদের বলেছিলাম ওকে অন্য রুমে শিফট করে দাও, বাট তোমরা তোমরা আমার একটা কথাও শোনোনি। জাস্ট বিকজ শি ইজ মাই ওয়াইফ। বিয়ে করেছো বলে মাথা কিনে নেয়নিও আমার। ফাইটে কতটা ইম্পর্টেন্ট জানো? কিয়ানের এমন কথা ইউসুফ চৌধুরী কঠিন গলায় কিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কিয়ান, তুমি একটু বেশি রিয়াক্ট করে ফেলছো। মানলাম ও ভুল করেছে, তাই বলে তুমি ওর গায়ে হাত তুলবে? সি ইজ ইউর ওয়াইফ, আর আমাদের বাড়িতে কেউ তাদের বউয়ের গায়ে হাত তোলে না। তুমি এত বড় একটা নিচু কাজ করে আবার গলা দেখাচ্ছো। আহিরা হেঁচকি তুলে কান্না করছে। প্রচণ্ড রকমের জ্বালাপোড়া করছে বাগালটা। সে কি ইচ্ছে করে এমনটা করেছে নাকি ভুলবশত হয়ে গেছে? কিন্তু তাই বলে এভাবেই লোকটা তার উপর হাত তুলবে সেটা ভাবতে পারেনি। রায়লা চৌধুরী বুকের মধ্যে মুখ গুছিয়ে কাঁদছে। কিয়ান তার বাবার দিকে তাকিয়ে আগের ভঙ্গিতে বলে, বাবা, আমি না তোমাদের উপর ভীষণ রকমের বিরক্ত। এইসব বিয়ে আমার জন্য নয়, এটা জানতে তোমরা তারপরও এই মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। সেটাও মেনে নিয়েছে, কিন্তু তাই বলে আমার জিনিসে হাত দিলে আই সোয়ার আমি কি করব আমি নিজেও জানি না। ওকে সাবধান করে দিও নেক্সট টাইম যেন আমার জিনিসে হাত না দেয়। বলেই কিয়ান সেখান থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে যায়। বেশ বিরক্ত সে। এই প্রজেক্টের পেছনে অনেক সময় ব্যয় করেছে সে, আর আজকে আহিরার জন্য সেটা মুহূর্তের মধ্যেই পানি হয়ে গেল। আবারও নতুন করে সব কিছু করতে হবে। ঝিরঝিরে বৃষ্টি নেমেছে পুরো ধরনী জুড়ে। টুপটাপ শব্দে মুখরিত চারিপাশ। রাতের আকাশে বৃষ্টিটা বেশ শান্ত করে তুলছে এই গমগমে পরিবেশটা। সারাদিনের তাপে উত্তাপ্ত হয়েছিল গোটা ধরুনি, যার কারণে রাত হওয়ার পরও গরম ভাবটা বিরাজমান ছিল। কিন্তু ঝিরঝির বৃষ্টির কারণে সেটা অনেকটাই কমে এসেছে। অনেকক্ষণ গড়ে ধরে এমন করেই বৃষ্টি পড়ছে। রাত সবে 12:30। আহিরা আজকে অন্য রুমে শুয়েছে। সকালে কিয়ানের কথাগুলোতে সে অনেক কষ্ট পেয়েছে। লোকটা তাকে দেখতে পারে না সেটা আহিরা বুঝতে পারে, তাই বলে তাকে এতটা অপছন্দ করে সেটা বুঝতে পারেনি। তার গালে এখনও কিয়ানের হাতের ছাপ কালচে হয়ে আছে, কালচে বন্ধ, তাই সে শুয়ে পড়েছে। সবাই ঘুমানোর পর সে এই রুমে এসেছে, নাহলে রাহেলা চৌধুরী আবার তাকে কিয়ানের রুমে পাঠিয়ে দিত। কিয়ান মাঝে মাঝে লেট করে আসে, তাই আহিরা এখানে এসেছে। এই 1 মাসে অনেক কিছুই সে জেনে গিয়েছে কিয়ানের ব্যাপারে। এদিকে কিয়ান 1:10 আগে নিজের রুমে প্রবেশ করতেই তার রুম অন্ধকার দেখতে পায়। এতে তার ভ্রুজোড়া কুঁচকে আসে। সে না আসা পর্যন্ত রুমের লাইট অনই থাকে। আজকে অন্ধকার দেখে অবাক হয় বটে। সে সারা রুমের লাইট অন করতেই পুরো রুম খালি দেখতে পায়। তীক্ষ্ণ দৃষ্টি বুড়িয়ে আহিরাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও দেখতে পায় না, তাই আরও একটু অবাক হয়। এরপর কিয়ান নিজের গায়ের ব্লেজারটা খুলে রেখে দেয়। কোনো কিছু না ভেবে কাভার থেকে জামা নিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। রাহেলা চৌধুরী ফোন করে জানিয়ে দিয়েছিল সে বাইরে থেকে ডিনার করে আসবে, তাই তার খাবার নিয়ে বসে থাকতে না করে দিয়েছে। কিয়ান ফ্রেশ হয়ে আসার পর তার ব্যালকনিতে দেখে সেখানেও আহিরাকে পায় না। বুঝতে পারলো আহিরাই রুমেই নেই। কিয়ান আর ঘাটতে গেল না। বিরক্ত সে এইসব বিয়ে বিয়ে খেলাতে। 1 মাস পর হয়তো শান্তিতে ঘুমোতে পারবে, না হলে আহিরার হাত পা ছোড়াছুড়ির জন্য তার ঘুমে বেশ ব্যাঘাত ঘটাতো। কিয়ান সব লাইট অফ করে শুয়ে পড়ে। যা হবে সকালে দেখা যাবে। ধরণীর বুকে নতুন করে সূর্যের আবির্ভাব ঘটেছে। সূর্যের সোনালি জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সারা রাত ঝিরঝির বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালটা একটু ভেজা ভেজা। বাগানের গাছগুলোতে পানির ফোঁটাগুলো চিকচিক করছে। বাগানের মাটি ভেজা। আহিরার খালি গায়ে পায়ে বাগান হাঁটছে। অন্যদিনের তুলনায় গরমের জায়গায় ঠান্ডা আজকের পরিবেশটা। সকালে নামাজ পড়ার পরপরই বাগানে এসেছে। এই বাড়ির বাগানটা তার সবচেয়ে পছন্দের। আশেপাশে অনেক রকমের ফুল গাছ আছে, সাথে ভিনদেশি নাম না জানা ফুল আছে, সাথে অনেক ফলের গাছও আছে। বাগানের দেখাশোনা করার জন্য মালি আছে, সেই বাগানের পরিচর্যা করে। বাগানে নতুন গাছ লাগাবে সেটারই ব্যবস্থা করছে রোকন মিয়া। আহিরা পাশে দাঁড়িয়ে তা দেখছে। আহিরারও ইচ্ছে করছে কাজ করতে, তাই সে রোকন মিয়ার দিকে তাকিয়ে পড়ে। চাচা, আমিও করি আপনার সাথে।
না মানে এসব করতে আমার ভালো লাগে আর কি। না না, তুমি করবা কেন? আমি থাকতে বাড়ির বউ, তুমি মাটি লাগলে তোমার জামা কাপড় নোংরা হয়ে যাবে। যাক, সমস্যা নেই, আমি একটু করি। রোকন মিয়া আর না করল না আহিরাকে। বৃষ্টি হওয়ায় জায়গায় জায়গায় পানি জমে আছে হালকা করে। আহিরার গাছের চারাগুলো দেখছে অনেকগুলো নতুন পদের ফুলের গাছ সহ এমন পাতাবাহারের গাছও আছে। রোকন মিয়া কোদাল দিয়ে জায়গা গর্ত করছে করছে নিচ্ছে, আর আহিরা চারাগুলোর গা থেকে সিমেন্টের কাগজ দিয়ে মোড়ানো জায়গাগুলো ধুলছে। রোকন মিয়া একে একে সব গাছগুলো লাগাচ্ছে আর আহিরা সেগুলো এগিয়ে দিচ্ছে। এতে করে তার হাতে কাদা দিয়ে মাখামাখি। গাছ লাগানো শেষ হতেই সেগুলোতে হালকা পানি দেওয়ার জন্য রোকন মিয়া পাইপের মাধ্যমে পানি দিচ্ছেন। এর মাঝে তার দূরে থাকা ফোনটা বেজে ওঠে। কাজ করার তিনি ফোনটা ধরেন না, কিন্তু বারবার বেজে ওঠায় আহিরা সেটা দেখে বলে, চাচা আপনি বরং ফোনটা তুলুন, আমি পানি দিচ্ছি। না মা, থাক, কাজটা শেষ করে নেই। তুমি অনেক সাহায্য করছো এমনি। আমাকে দিন ফোনটা, হয়তো জরুরি তাই বারবার ফোন আসছে। আপনি ফোনটা তুলুন আগে, যান। রোকন মিয়া আহিরার কথা মতো পানির পাইপটা আহিরার হাতে দিয়ে দেয়। আহিরার মনের সুখে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। আর বিন্দুমাত্র খেয়াল নেই কেউ তাকে এত সময় ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে। কিয়ানের ব্যালকনিতে থেকে বাগানটা সম্পূর্ণ দেখা যায়। কিয়ান ঘুম থেকে উঠেছে আরও আগে, এখানে বসে কফি খাচ্ছিল। তখন নজরে পড়ে তার আহিরার দিকে। কৌতূহলী উঠে বসে পকেটে হাত গুজেই আহিরার কাজকর্ম দেখছিল। হাতে এখনো কাদা লেগে আছে আর এই মেয়ে ব্যাকরণের মতো সেই হাত দিয়ে কানের পেছনে চুল গুচ্ছে। কিয়ান কেন জানি বিরক্ত হলো। এই মেয়ে কি হাতে পায়ে বড় হয়েছে নাকি যে ময়লা হাতে এইভাবে চুল ধরছে? কিয়ান কি মনে করে সেখান থেকে সরে সোজা নিচে বাগানে চলে যায়। এদিকে আহিরার কাছে পানি দিচ্ছিল, তখনই হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডাক দিতেই সে চমকে পেছনে তাকায়, সাথে পানির পাইপটাও এখনো সামনে ধরে আছে, যার কারণে পানি গিয়ে সোজা কিয়ানকে ভিজিয়ে দেয়। আহিরার এমন কাজে সকাল সকাল কিয়ানের মেজাজ আরও চটে যায়। ব্যাককেলের একটা লিমিট থাকা দরকার, কিন্তু এই মেয়ে সে লিমিট পার করে আরও 3 ধাপ এগিয়ে আছে। এদিকে কিয়ানকে দেখে আহিরা কিছুটা ভয় পেয়ে যায় নিজের করা কাজে, তাই তাড়াতাড়ি করে পাইপটা মাটিতে ফেলে দেয়। কিয়ান বিরক্তির সাথে বলে, স্টুপিড মেয়ে, চুপ কোথায় থাকে তোমার? সরি, ভুল ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গালে এইসব কি লাগিয়েছো? বলেই আহিরা নরম গালে হাত লাগতেই আহিরা হালকা আহ করে শব্দ করে চোখ জোড়া বন্ধ করে নেয়। কিয়ান যে গালে হাত দিয়েছে সেখানটায় কিয়ান কালকে পরপর 3টা থাপ্পড় মেরেছে, যার কারণে জায়গাটা ফুলে আছে আর ধরার কারণে ব্যথায় চিনচিন করে উঠছে জায়গাটা। আহিরাকে এমন করতে দেখে কিয়ানের ভ্রু কুঁচকে আসে। সে 2 গালে কাদা লেপটে আছে, ওপর থেকে কিয়ান মুখ দেখতে পায়নি, তাই এতক্ষণ দেখেনি গালেও এই মেয়ে একই দশা করে রেখেছে। আহিরা সরে দাঁড়ায় কিয়ানের কাছ থেকে। ভুলে গিয়েছিল সে কালকে এই লোক তার সাথে কি ব্যবহারটাই না করেছে। আহিরাকে সরতে দেখে কিয়ান গম্ভীর কণ্ঠস্বরে বলে, এখানে কি করছো? আর এইসব কি করেছো নিজের? আমি যাই করি না কেন আপনার কি তাতে? আপনাকে বিরক্ত না করলেই তো হলো। আহিরার কথা বলার ধরন কিয়ানের পছন্দ হলো না, তাই সে দাঁত খিচিয়ে বলে, যেটা বলেছি সেটার জবাব দাও। বাড়তি কথা বলে কানের নিচে দিব একটা। কিয়ানের কথায় আহিরার রাগে কান্না এসে পড়ল। সে কি এমন ক্ষতি করেছে যে কিয়ান তাকে এত কথা শোনায়? তার চোখের কোণে অশ্রু এসে দাঁড়া বেঁকেছে। টইটুম্বুর চোখে সে কিয়ানের দিকে নিজের গালটা এগিয়ে দিয়ে বলে, নিন মারুন, এতই যখন শখ আপনার, মারুন। আহিরার এমন কথায় বেশ বিরক্ত বোধ করে কিয়ান। এমন বাচ্চামো করার মানে কি? সে নিজের রাগকে দমিয়ে রাখার জন্য কপালে কিছুক্ষণ আঙুল চালিয়ে রাগটাকে দমিয়ে আবারও বলে ওঠে, বেশি কথা বলো কেন? আর কালকে রাতে কোথায় ছিলে? ছিলাম কোথাও একটা, আপনার রুমে না গেলেই তো হলো। আমার জন্য আর কষ্ট করে আপনাকে থাকতে হবে না। আহিরার পরপর টেরা টেরা উত্তর শুনে কিয়ান থাবা দিয়ে আহিরার কবজি টেনে ধরে, দাঁত কিরমিরিয়ে বলে, বেশি জবান চলে তোর, তাই না? সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? আহিরা নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নেয়। কিয়ানের ধরা জায়গাটা হালকা লালিত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আহিরা আর এই লোকের সামনেই পড়বে না, শুধু শুধু রাগ দেখায় তাকে। তার রুমে থাকা নিয়ে সমস্যা, এখন সে এখান থেকে চলে এসেছে, এতেই এই লোকের সমস্যা। আহিরা কাঁপা কাঁপা গলায় বলে, বললাম তো কোথাও একটা ছিলাম, আপনার রুমে না গেলেই তো হলো। তাতেও যদি না হয় তো বলে দিন, এই বাড়ি থেকে চলে যাব।
এই তুই এক লাইন বেশি বুঝিস কেন? তোকে বাড়ি থেকে যেতে বলেছি, সোজা কথার সোজা উত্তর দিবি। তাহলে আমাকে আমার মতো থাকতে দিন। আমি আপনার ঘাড়ে চেপে থাকবো না। এখন থেকে আপনি আপনার মতো থাকুন। কিয়ান বুঝতো কালকের কথা নিয়ে আহিরা হয়তো কষ্ট পেয়েছে। সে আহিরাকে কিছু বলে না এইসব নিয়ে, কারণ আহিরার এইসবে হাত নেই। তার বাবা মার কথায় বাধ্য হয়ে সে বিয়ে করেছে, তাই বোধ হয় আহিরাকে এইসবের জন্য দোষ দেওয়া যায় না। কিন্তু কালকের রাগের মাথায় অনেক কথাই বলে বসেছে।